স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। পর্যাপ্ত উৎপাদন, শুল্ক ছাড় আর সরকারি বেসরকারি পর্যায়ে লাখ লাখ টন আমদানি, এর পরও ঠেকানো যাচ্ছে না চালের মূল্য বৃদ্ধি। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 3 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। বাড়তি দামে হিমশিম অবস্থা ক্রেতার। ব্যবসায়ীরা বলছেন, সরকারের নীতিগত নানা সিদ্ধান্তে বাজারে চালের সরবরাহ বেড়েছে, তবে প্রশাসনের নজরদারি না থাকার সুযোগ নিচ্ছে সিন্ডিকেট। আর বিক্রেতাদের দাবি, ধানের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। শোয়েব রহমানের প্রতিবেদন। গত কয়েক মাস ধরে চট্টগ্রামের বন্দর দিয়ে লাখ লাখ টন চাল আমদানি হয়েছে দেশে। ভারত, পাকিস্তান, মিয়ানমার থেকে একের পর এক জাহাজ ভিড়েছে বন্দরে। সরকারি এসব চালের পাশাপাশি হিলি ও বেনাপোল বন্দর দিয়েও ভারত থেকে চাল আমদানি করেছেন ব্যবসায়ীরা, অথচ বাজারে এর কোনো প্রভাব নেই। গেল 2 মাস ধরেই অস্থির চট্টগ্রামের চালের বাজার। বিশেষ করে সরু চালের অবৈধ মজুত করে দাম বাড়ানোর পায়তারা করছে একটি অসাধু চক্র। শেষ পর্যন্ত হয়েছেও তাই। কয়েকদিনের ব্যবধানে আবারও মিনিকেট, নাজিরশাইল, কাটারি আতপের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত। বর্তমানে পাহাড়তলির বাজারে নাজিরশাইল 88 থেকে 90 টাকা, জিরাশাইল 85 থেকে 90 টাকা, মিনিকেট 70 থেকে 75 টাকা এবং কাটারি আতপ বিক্রি হচ্ছে 88 থেকে 90 টাকায়। দাম বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকরা বলছেন, আমনের মৌসুম শেষ হওয়ায় অস্থিতিশীল বাজার, যদিও প্রতিটি আড়তেই পর্যাপ্ত চালের সরবরাহ রয়েছে। চট্টগ্রামের বাজারে ভারতীয় চালের আধিপত্যই বেশি। এসব চাল আমদানি না হলে দাম আরও বাড়ত বলে ধারণা ব্যবসায়ীদের। তবে এখানেও কারসাজি করছে একটি চক্র। এখনো আপনার ইন্ডিয়ান চাউলগুলোকে ওরা ওদের মিলে নিয়ে প্রসেস করে ওদের বস্তা বিক্রি করে ওদের ব্র্যান্ডে বিক্রি করতেছে প্রায় 150 থেকে 200 টাকা বস্তা বেশি। জিরাশাইল, একটা হলো নাজিরশাইল, একটা হলো কাটারি আতপ, আর একটা হলো যে মিনিকেট আতপ। এই 4টে আইটেম আমাদের কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এই চাউলগুলোর দামটা মার্কেটে অস্থিতির পরিবেশ সৃষ্টি করছে। এদিকে বগুড়ার বিভিন্ন হাট বাজারেও একই চিত্র। আমন এবং ইরি মৌসুমের মাঝামাঝি সময় হঠাৎ করেই চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। বর্তমানে কাটারি জাতের চাল পাইকারিতে বিক্রি হচ্ছে 73 থেকে 75 টাকায়। আর মাঝারি 28, 29 ও 49 জাতের চাল কিনতে ক্রেতার গুনতে হচ্ছে 62 থেকে 64 টাকা পর্যন্ত। মোটা বর্তমান আগে ছিল 50 টাকা কেজি, এখন বর্তমান 54-55 টাকা বিক্রি হচ্ছে। ধান একটু দাম বেশি দামে বিক্রি হচ্ছে, আর আমরা এখানে এসে যেটা চাউল করতেছি আমরা সেভাবে আমরা দাম পাচ্ছি না। বাইরে থেকেও আমদানিকৃত চাউলও আসতেছে। এই চাউলের যে দাম বৃদ্ধি বলতেছেন, আসলে এই দাম বৃদ্ধিটা স্থায়ী না, এই দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। ব্যবসায়ীরা বলছেন, আগামী 10-15 দিনের মধ্যে হাওর অঞ্চলের বোরো ফসল মোকামগুলোতে আসতে শুরু করবে। তখন চালের বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী তারা। শোয়েব রহমান, এখন। সুনামগঞ্জে সোনালী ধানের স্বপ্ন বুনেছেন হাওরের কৃষকেরা। চলতি বছর জেলায় উৎপাদিত বোরো ধান এরই মধ্যে কাটতে শুরু করেছেন তারা। আগামী 1 মাস আবহাওয়া অনুকূলে থাকলে 4.5 কোটি টাকার ধান ঘরে তুলবেন এই অঞ্চলের কৃষক। লিসন আহমেদের তথ্য ও ছবিতে বিস্তারিত। হাওরে মূলত বৈশাখ আসে নতুন ফসলের সুবাসে। হাওরের বাতাসে সোনালী ধানের ঘ্রাণে কিষানের মুখে তাই তো এখন রঙিন হাসি। কাঁচা পাকা ধানের ঘ্রাণ আশা জাগিয়েছে কৃষকের প্রাণে। সোনালী ধানে স্বপ্ন বুনছেন হাওরের কৃষক। চলতি বছর বৈশাখ শুরুর আগেই হাসি মুখে হাওরের ধান কাটতে পেরে খুশি প্রান্তিক কৃষকরা। তাদেরই একজন বিশ্বম্বরপুরের করচার হাওরের কৃষক স্বপন কুমার বর্মন। চলতি মৌসুমে লক্ষাধিক টাকা খরচে বোরো ধানের আবাদ করেছিলেন। প্রাকৃতিক বৈরিতা ছাড়া হাওরের ধান কেটে ঘরে তুলতে পেরে এই কৃষক খুশিতে বিলিয়েছেন মিষ্টি। হাওর জুড়ে আনন্দের বন্যা বইছে, এই কারণেই যে আমরা ধান যে তুলতে পারতেছি, সুন্দরভাবে তুলতে পারতেছি, এই কারণে আমরা আনন্দ সহিত সবাইকে মিষ্টি মুখ করাইতেছি। আশা করি যে আমরা এই ধান বিক্রি করে ধান খেয়ে সারা বছর আমরা পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করবো। বিশ্বত ধান হয়েছে, এই ধান আমরা তুলতে পারলে ঈদের মতন আনন্দ হইয়া নাতি হুতি জীবত লইয়া মা বাপ লইয়া সবার লইয়া ফুর্তি করে খাইমু। এবছর বান বন্যা জোরতো বান না হলে আমরা মোটামুটি একটু ভালো আছি, বা আমার ফসলও খুব ভালো হয়েছে। কলা কাটা আজকে লাগছে হাওরে,
খুব আনন্দিত আমরা ধান কাটার লেগে। ভালো ধান হয়েছে, আমরা শান্তি আলে কাটতাছি। যদি আমরা তুলে নিতাম পারি তবে আমরা বাল বাচ্চা লইয়া সুখে একটা ভাত খাইতাম পারাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি বছর সুনামগঞ্জে 2,23,410 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যেখান থেকে চাল উৎপাদনের আশা 9,24,413 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,500 কোটি টাকা। ঝুঁকি এড়িয়ে ফসল ঘরে তুলতে মাঠ পর্যায়ে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে 80% ধান পাকলে ধান কর্তন করে। অনেক সময় দেখা যায় যে কাঁচা ধান কৃষকরা কর্তন করে ফেলে। এই জন্য আমরা বিভিন্ন উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিসার মাধ্যমে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি যাতে 80% ধান পাকলে ধান কর্তন শুরু হয়। সুনামগঞ্জের 137টি হাওরের মধ্যে বিশ্বম্বরপুর, জগন্নাথপুর সহ 4টি উপজেলার 10টি হাওরে এরই মধ্যে ধান কাটা শুরু হয়েছে। বাকি হাওরগুলোয় আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হবে 1 বৈশাখ থেকে। এখন সুনামগঞ্জ। সরকারিভাবে ধান, চাল ও গম সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তাতে খাদ্যশস্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি FPMCর সভা শেষে কথা জানান অর্থ উপদেষ্টা। একই বৈঠক থেকে বের হয়ে খাদ্য উপদেষ্টা আরও জানান, এবছরে 49 টাকা দরে 14 লাখ টন চাল এবং 36 টাকা দরে 3.5 লাখ টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। লক্ষ্যমাত্রা থেকে আশা করতেছি আল্লাহ দিলে এবার উৎপাদন আরো বেশি হবে। তাও আবার একটু জানেন যেহেতু পরিস্থিতির উপরে নির্ভর করে, এটা ওয়েদার উপর অনেকটা নির্ভর করে। আমরা উৎপাদন খরচ কৃষি মন্ত্রণালয় যেটা দিয়েছে তার সাথে প্রফিট যোগ করে এটা ধরে দিয়েছি। ধানের আছে 3.5 লাখ মেট্রিক টন, আর চালের আছে 14 লক্ষ মেট্রিক টন, আর গমের জন্য কোনো লক্ষ্যমাত্রা নাই, যেটুকু পাওয়া যায় এটা। এই যে বন্যা হলো 8টা ডিস্ট্রিক্টে, তারপর অতিবৃষ্টি হওয়ার ফলে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। এই প্রেক্ষিতে আমরা তখন আবার ধানের এবং চালের সংগ্রহ ইস্যু আমরা করেছি। আমাদের টার্গেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। গাজীপুরের সাফারি পার্ক থেকে লেমুরের মতো দুর্লভ প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সাফারি পার্কে বন বিভাগ ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে হাতিশালা, জাগুয়ার ও লেমুর সহ বিভিন্ন প্রাণীর বেষ্টনী পরিদর্শন করেন তিনি। এ সময় পার্কের অব্যবস্থাপনা, অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা সহ নানান অসঙ্গতি দেখে উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্যপ্রাণী চুরির পেছনে সংঘবদ্ধ চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে। ঘটনার তদন্তে অপরাধ বিশেষজ্ঞদের যুক্ত করা হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। এর ভিতরে একটা অর্গানাইজ ক্রাইম সেক্টর আছে কিনা এটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং সেটা আমাদেরকে ভেঙে দিতে হবে। যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে অবশ্যই কঠোরতম শাস্তির মুখোমুখি হবে। নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রবিন টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশ ও সেনা সদস্য সহ অন্তত 30 জন। আটক করা হয়েছে 7 শ্রমিককে। দুপুরে রূপগঞ্জ উপজেলার আউখাবো এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ ও সেনা সদস্য সহ আহত হন অন্তত 30 জন। আটক করা হয় 7 শ্রমিককে। কারখানার শ্রমিকরা জানান, ঈদের ছুটি দেবার সময় বেতন ভাতা ও ঈদ বোনাস না দিয়েই 120 জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে এবং শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন তারা। শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, রাস্তাতে কোনো গাড়ি ভাঙচুর করে, রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে কোনো ধরনের দাবি আসলে আদায় করা সম্ভব না। বরঞ্চ আমরা যদি টেবিলে বসে আলোচনা করি, যে কোনো দাবি আমরা আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে পারবো। এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন, আমরা রাস্তাটা চালু করতে পেরেছি। শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন, নাশকতা বা ভাঙচুর করবেন না। চাকরি স্থায়ীকরণ সহ 7 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের AI টেকনিশিয়ানরা। বুধবার দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন 2 মাস ধরে কর্মবিরতিতে থাকা
টেকনিশিয়ানরা। সকালে খুলনায় প্রাণী সম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন কেন্দ্রের প্রধান গেটের সামনে বিক্ষোভ হয়। এতে অংশ নেন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার 250 শতাধিক টেকনিশিয়ান। এ সময় বক্তারা বলেন, দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে গরু ও মহিষের জাত উন্নয়ন ও দুধের উৎপাদন বৃদ্ধিতে তারা কাজ করে যাচ্ছেন। তাদের মাধ্যমে বিপুল রাজস্ব আয় করছে সরকার, অথচ তাদের কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। এছাড়াও 1 বছরের ভাতা বকেয়া রয়েছে বলেও দাবি করেন বক্তারা। একই দাবিতে দেশে বিভিন্ন স্থানে প্রায় 5000 AI টেকনিশিয়ান বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তার প্রধান দাবি হচ্ছে আমাদের বকেয়া ভাতাটা আমাদের 18 মাসে ভাতা দেয় না, প্লাস আমাদের কর্মের কোনো মূল্য আমরা পাই না। আমরা নিরলসভাবে কাজ করে আসছি, দীর্ঘদিন যাবৎ 15-20 বছর থেকে কাজ করে আসছি। সেই কাজ করার জন্য আমাদের যে ভাতাটা দেওয়া হতো, ভাতাটা এখন বন্ধ। আমরা নিরলসভাবে গোসম্পদ বৃদ্ধি এবং জাত উন্নয়নের কাজ করে যাচ্ছি এবং মাস গেলে হাজার হাজার কোটি টাকা আমরা সরকারি কোষাগারে জমা দিয়ে থাকতেছি। তারপরেও আমরা কিন্তু সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এটা করতেছি। তো বলেন, আমরা সরকারি কাজ করি, কেন বিনা বেতনে বিনা পারিশ্রমিকে সরকারি কাজ কেন করব? এই জন্য আমরা সারা বাংলাদেশের প্রায় 5000 AI টেকনিশিয়ান এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা বিনা পারিশ্রমিকে বিনা বেতনে অধিদপ্তরের AI কাজ করব না। বাংলাদেশ ভারত সম্পর্ক ঠিক রাখার পাশাপাশি আমদানি রপ্তানির গতি বাড়াতে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। দুপুরে সড়কপথে রাজশাহী থেকে হিলিতে আসেন তিনি। পরে সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে ভারতে যান এবং সেখানে ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীর সাথে কথা বলেন। পরে বাংলাদেশে ফিরে হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, ভারত অংশে রাস্তাঘাট, কোয়ারেন্টাইন সহ বেশ কিছু কাজ চলমান রয়েছে, যা শেষ হলে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি আরও বাড়বে। বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলেও জানান তিনি। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত সহ অব্যবস্থাপনার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার হ্যালো বেকারিকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে জেলা শহরের দাতিয়াড়া এলাকায় অবস্থিত হ্যালো বেকারির কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও RAB 9 এর সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় বেকারিটির মিষ্টি প্রস্তুতের জায়গাটি অত্যন্ত অপরিচ্ছন্ন। একে অস্বাস্থ্যকর পরিবেশে তার ওপর বেশিরভাগ কর্মী কাজ করছিল খালি গায়ে। এছাড়া কারখানাটিতে পচা ডিম ও বাসি মিষ্টি সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায়। এসব কারণে কারখানা কর্তৃপক্ষকে 2 লাখ টাকা জরিমানা, পাশাপাশি সতর্ক করে 10 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে সংশোধনের জন্য। ভোক্তাদের স্বার্থে অন্যান্য বেকারির কারখানাগুলোতেও অভিযান চালানো হবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাতক্ষীরা বিএনপি। বেলা 11টায় শহরের নিউ মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় গাজায় মুসলিম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ইসরায়েলি বর্বরতায় শিশু, নারী, বৃদ্ধ সহ হাজার হাজার নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পুরো গাজা ও রাফা শহর, যা মানবতা বিরোধী অপরাধ। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা। বলেন, জাতিসংঘের হস্তক্ষেপে দ্রুত যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েল বিরোধী বিক্ষোভে সারা দেশে ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত 72 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। এদিকে খুলনা ইসরায়েলি পণ্য ও প্রতিষ্ঠান সন্দেহে বাটা, KFC, ডমিনোজের শাখা ভাঙচুর, লুটপাটের ঘটনায় 3টি আলাদা মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় 2900 জনকে। মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানায় বাটা, KFC ও ডমিনোজের ম্যানেজার ওই 3টি মামলা দায়ের করেন। গেল 7 এপ্রিল ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে হামলার ঘটনা ঘটে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ছবি ও ভিডিও পর্যবেক্ষণ করে খুলনায় এখন পর্যন্ত 31 জনকে আটক করেছে পুলিশ। নির্মাণের এক যুগেও চালু হয়নি ঢাকার ধামরাইয়ের অর্থোপেডিক্স হাসপাতাল ট্রমা সেন্টার।
সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের তাৎক্ষণিক সেবার কথা মাথায় রেখে নির্মাণ করা হয় এই হাসপাতালটি। তবে দীর্ঘদিনেও হাসপাতালটি চালু না হয় হতাশ স্থানীয় বাসিন্দারা। হুমায়ুন কবিরের প্রতিবেদন। ঢাকা আরিচা মহাসড়ক দিনরাত সমানে চলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যানবাহন। ব্যস্ততম এই সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা, ঘটে প্রাণহানিও। আহতদের মধ্যে পঙ্গুত্ব বরণ করতে হয় অনেককে। দুর্ঘটনার পর তাৎক্ষণিক এসব রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য এক যুগ আগে ঢাকার ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নির্মাণ করা হয় 20 শয্যার অর্থোপেডিক্স হাসপাতাল ট্রমা সেন্টার। তবে জনবল নিয়োগ জটিলতায় এখনও চালু করা সম্ভব হয়নি হাসপাতালটি। ফলে বাধ্য হয়ে চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয় স্থানীয়দের। এতে ভোগান্তির শিকার হন রোগীরা। দ্রুত এটি চালু করার দাবি স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের। ট্রমা সেন্টারটা ধামরাইয়ের সরকারি 12-13 বছর যাবৎ বন্ধ আছে। এটা আমরা খুলে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও চিঠি দেওয়া হয়েছে এবং ওনারা এই ট্রমা সেন্টার চালুর ব্যাপারে আমাদেরকে সর্বত্র সহযোগিতা করবেন। হুমায়ুন কবির, এখন ধামরাই। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।